This call is now being recorded. ওম তৎসৎ। আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনাটা আজকে আপনাদেরকে আমি মনে করি যে বাস্তব জীবনে অনেক প্রশ্নের উত্তর পাবেন, যে আমি অসুস্থ কেন বর্তমানে, বা আমি সুস্থ কেন, বা আমি এত অসুস্থ হয়ে যাচ্ছি কেন, এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এবং আমি মনে করি প্যাথোলজি সম্পর্কে আমাদের কেন্ট স্যারের এই কথাটা আমাদের হৃদয়ঙ্গম করতে হবে, যার কারণে আমি বিগত কয়েকটা সেশন ধরে আমি প্রথমে স্যারের এই বক্তব্য শুরু করছি। রোগের চিকিৎসা দেওয়ার জন্য প্রাচীনপন্থী চিকিৎসকগণের অবশ্যই প্যাথোলজি জানতে হবে এবং প্যাথোলজি জানার জন্য তাদের অবশ্যই সাধনা করতে হবে। তাহলে আমরা প্যাথোলজি সম্পর্কে আমাদের জানার পূর্ণাঙ্গ যে চিন্তা ভাবনাটা, এটা আমাদের হোমিওপ্যাথি আমাদের ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যারের পরে যাকে সব থেকে আমরা বেশি গুরুত্ব দিই, ডক্টর কেন্ট স্যার, তার বক্তব্যে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আমাদেরকে পড়তে হবে। এবং মডার্ন মেডিসিনের যে এই যে প্যাথোলজিক্যাল যে জ্ঞানগুলো রয়েছে, এগুলো যদি আমরা না জানি এবং আমাদের যদি মানুষ একটা প্রশ্ন করে তার যদি যথার্থ উত্তর না দিতে পারি, তাহলে আমাদেরই এটা ব্যর্থতা। তো আজকে মূল যে বিষয়, আপনারা কি একজনকে বলতে পারবেন কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব? তিনটা বিষয় রয়েছে, কেউ বলতে পারবেন? একটু বলুন তো। আমার মনে হয় আপনারা এটা দেখেছেন, সেই জন্য জিজ্ঞাসা করছি। দেখেন, আমার মনে হয় আমি আবার বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। বর্ণায়িত করার পদ্ধতি টিকা বা টিকা পদ্ধতি, বর্ণায়িত করার পদ্ধতি বা টিকা পদ্ধতি, এটা যদি আমরা ইংরেজিতে বলি তাহলে এটা আমাদের কাছে সহজ হয়। যেমন ভ্যাকসিনেশন মেথড অ্যান্ড ডিসক্রাইবড, তাহলে মানে ভ্যাকসিনেশনের যে মেথড গুলো নিয়ে আছে সেটা নিয়ে আলোচনা। তো প্রথমে আমরা যে ছবিটা দেখছি, এই ছবিতে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে একটা বাচ্চাকে টিকা দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে তো? একটু জি উত্তর স্যার, দিবেন। দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে টিকা দিচ্ছে, এই টিকা দেওয়ার কিন্তু কয়েকটা পদ্ধতি রয়েছে। এখন এই পদ্ধতিগুলো কিসের উপর নির্ভর করে? প্রথমে টিকাটা কোন ধরনের টিকা দেওয়া হচ্ছে বা কোন ভাইরাস ব্যাকটেরিয়া কিসের টিকা দেওয়া হচ্ছে, এটার উপর নির্ভর করে। এরপর হচ্ছে রোগীর বয়স, এরপরে রোগীর স্বাস্থ্যের উপর, এই তিনটা বিষয়। এখন সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো আইএম। এখন আইএম বলতে আমরা অনেকে নাও বুঝতে পারি, সেটা হচ্ছে ইন্ট্রামাসকুলার ইনজেকশন। ইন্ট্রামাসকুলার ইনজেকশন মাসেলে দিচ্ছে, অর্থাৎ টিকা পদ্ধতি পেশিতে ইনজেকশন করা হয়। আর এটা সব থেকে সাধারণ পদ্ধতি এবং এটা সব থেকে বহুল ব্যবহৃত পদ্ধতি। কারণ আপনারা দেখেন, করোনার টিকা কোথায় দেওয়া হয়েছিল? পেশিতে দেওয়া হয়েছিল, তো আমাদের হাতে। তো এই জন্য এটা কিন্তু বহুল ব্যবহৃত এবং প্রচলিত সাধারণ পদ্ধতি। এখন এটা ব্যবহার করা হয় যখন টিকা দ্রুত রক্তে প্রবেশ করাতে হয়, যে আমরা যে টিকাটা দিচ্ছি এখানে যদি দেওয়া হয় তাহলে খুব দ্রুত আমাদের রক্তে সেটা প্রবেশ করে। আরেকটা রয়েছে কি এসকিউ, এটা হচ্ছে আইএম আর এটা হচ্ছে এসকিউ। আর এসকিউতে হচ্ছে সাব কিউটেনিয়াস ইনজেকশন। তো এই পদ্ধতিতে টিকা ত্বকের নিচে চর্মের যে চামড়াটা রয়েছে তার ঠিক নিচে ইনজেকশনটা করা হয়। এই টিকাটা ইন্ট্রামাসকুলার ইনজেকশনের চেয়ে ধীর গতিতে আমাদের শরীরে শোষিত হয়। আর সাধারণত ছোট বাচ্চাদেরকে এইভাবেই টিকাটা দেওয়া হয়। ইন্ট্রানজাল ইনজেকশন, ইন্ট্রানেজাল ইনজেকশন। এখন এই যে ইন্টারনেজাল ইনজেকশন, এই পদ্ধতিতে কি করা হয়, অনেক সময় আছে না বাচ্চারা আপনারা দেখবেন এনআইসিইউ তে রয়েছে,
তো এনআইসিইউ তে যখন রয়েছে তখন কিন্তু তাদের অনেক কিছুই আছে। আপনারা দেখেন যে সেখানে একটা তাকে দেওয়া হচ্ছে স্যালাইন, দেওয়া হচ্ছে স্যালাইনের ভিতরে দিয়ে দেয়। অনেক সময় যে স্প্রে করা হয়। তো দেখা যাচ্ছে অনেক রোগের ক্ষেত্রে স্প্রের মাধ্যমেও কিন্তু যে টিকাটা আছে সেটা পুরো তার ভিতরে দেওয়া হয়। যদি স্প্রের মাধ্যমে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ইন্ট্রানেজাল ইনজেকশন। আর অরাল ইনজেকশন, এই পদ্ধতিতে টিকা মুখে খাইয়ে দেওয়া হয়। বিশেষ করে রোটা ভাইরাস এবং অন্যান্য কিছু রোগের জন্য ব্যবহৃত যে টিকা আছে সেটা অনেকটা খাইয়ে দেওয়া হয়। এবং আপনারা জেনে বিস্মিত হতে পারেন যে আমাদের নোসল মেডিসিন গুলো কিন্তু সব ওরাল ইনজেকশনের কাজ করে। ওরা যে ইনজেকশন দিয়ে যে কাজটা করে, মানে যে টিকাগুলো খাইয়ে দেয়। তো আমাদের যত প্রকার নোসল মেডিসিন আছে যেগুলো আমরা ওরাল মানে সুগার পিলে দিচ্ছি, যেমন ধরেন আপনার কোভিডিনাম, কোইমিউন, তারপরে আমাদের মেডোরিনাম, ব্যাসিলিনাম, সিফিলিনাম, টাইফয়েডিনাম, যত মেডিসিন নোসল মেডিসিনের পিছনে নাম আছে, অর্থাৎ ভ্যাকসিনিনাম, ঠিক আছে। তো এই ধরনের ভাইরাস যদি বলেন হারপিস জোস্টার, হারপিস সিমপ্লেক্স, এই ধরনের ওষুধগুলো যদি আমরা পিলে দিই সেটাও কিন্তু সেম কাজ করবে এবং রেজাল্টও কিন্তু সেম, প্রায় সেম। দেখা যাচ্ছে 18-20 হতে পারে, এটা 20% কাজ করলো, ওটা 18% কাজ করলো, কিন্তু ওর থেকে আমাদের নোসল মেডিসিন আমরা যদি পিল আকারে দিই এটা খাওয়া খুবই সহজ এবং বাচ্চারা চেয়ে খায় এবং তারা খুবই খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। এবং আগামী দিনে এই ধরনের গবেষণা আমরা করব। আপনারা চিন্তা করেন, আপনারা স্বপ্ন দেখেন যে বাংলাদেশে যেহেতু আমাদের বাজেটে গবেষণার কথাটা, আমাদের যে গেজেট আছে সেখানে যখন গবেষণার কথাটা উল্লেখ হয়েছে, তাহলে আমাদের কিছুদিন পর বাজেট হবে। আর বাজেট পাশ হলে আপনি যদি যোগ্য হন, আপনার যদি সেই যোগ্যতাগুলো থাকে, আপনি অবশ্যই সুযোগ পাবেন। এবং আপনার দেখা যাচ্ছে যে গবেষণা করার জন্য যেভাবে আমাদের গবেষণা চাহিদাপত্র দিতে হয়, এগুলো শিখতে হবে। মানে ফান্ড কালেকশন করতে হয় কিভাবে, এগুলো শেখার পরে আপনিও নিজেও গবেষণা করতে পারবেন। এরপরে আইভি, ইন্ট্রাভেনাস ইনজেকশন, এই পদ্ধতিতে টিকা সরাসরি শিরায় করা হয় এবং এটা দুর্বল রোগের যাদের রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা, যাদের খুবই সমস্যা হয়ে যায়, আর এবং অনেক অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী ছাড়া আপনার ইন্ট্রাভেনাস ইনজেকশন দেয় না। কারণ এখানে অনেক রিস্ক থাকে, সরাসরি শিরায় দিতে হয়, যদি একটু সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু রুগীর ক্ষতি হয় এবং সেই ক্ষতিটার কারণে তার মৃত্যুও হতে পারে। তো আপনারা এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? এখন টিকা দেওয়ার আগে কয়েকটা নিয়ম রয়েছে। যেমন আমরা কি করি, আমরা সবসময় জানি যে টিকা দেওয়ার আগে আপনার হ্যাক্সোসল বা আপনার ওই জায়গাটা যে অ্যালকোহল প্যাড দিয়ে আগে মুছে নেয়, তারপর টিকাটা দেয়। এবং অনেক টিকার ক্ষেত্রে আবার অ্যালকোহল প্যাড নিষিদ্ধ রয়েছে। এবং টিকা দেওয়ার পরে ওই জায়গাটা অনেক সময় চেপে ধরা হয়, অনেক সময়। এটা কিন্তু ডিজিজ এবং রোগ এবং ভ্যাকসিন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আলাদা হয়, নিয়ম কানুন কিছুটা আলাদা থাকে। তো টিকার পরে কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ফোলা, লাল ভাব, তো রোগীর জ্বর হওয়া, শরীরে ব্যথা হওয়া, মাথা ব্যথা, ক্লান্তি ভাব। বেশিরভাগ যে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেটা কয়েকদিনের মধ্যে চলে যায়। অনেক সময় তীব্র আকার ধারণ করলে বাচ্চাদেরকে আপনি দেখবেন টিকার পরে আপনার কাছে নিয়ে আসে যে আমি তো টিকা দিয়েছিলাম, নাপা ওষুধ খেতে বলেছে 100-র উপরে থাকলে। আবার অনেকে বলে যে কোনো জ্বরের ওষুধ খাওয়া যাবে না। এটা কিন্তু আপনার মডার্ন মেডিসিন প্র্যাকটিশনার যারা আছে তারা বলে দেয়। এবার আপনার কাছে আসলে আপনি কি করবেন? আপনার ফার্স্ট গ্রেড মেডিসিন কিন্তু থুজা, এটা খেয়াল করবেন। কারণ টিকার পরে, ভ্যাকসিনেশনের পরে যদি সমস্যা হয় তাহলে আপনি থুজাটা ফার্স্টে দিবেন। এরপরে যদি আপনার মনে করেন যে টাইফয়েডের প্রবলেম ছিল তাহলে টাইফয়েডিনাম হতে পারে। আপনার লক্ষণ সাদৃশ্যে, অর্থাৎ যেই ওষুধটা আপনাকে নির্ণয় করবে সেই ওষুধটা দিয়ে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এবং তারপরে আপনি অ্যাকোনাইট দেন, বেলেডোনা দেন, যে মেডিসিনটা দেন লক্ষণ সাদৃশ্যে, কার্বোভেজ দেন, রেসপন্স করবে। এবং এটা খুব ভালো করে এবং বাচ্চারা কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এবং এই সকল ক্ষেত্রে বাচ্চাদেরকে ম্যাকফস বা এই ধরনের ওষুধ দেওয়া যেতে পারে, বায়োকেমিক ফেরামফস দেওয়া যেতে পারে।
আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার। জি স্যার। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এরপরে আলোচনার মধ্যে দেখেন স্ট্রাপাইলোকক্সি এবং স্ট্রাপ্টোকক্সি এবং মাইক্রোব্যাকটেরিয়াম যক্ষ্মা। এখন এই যে সব থেকে এই দুটো যে আমাদের ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়ার থেকে সব থেকে শক্তিশালী যদি বলা হয়, যেটাকে বলা হয় মাইক্রোব্যাকটেরিয়াম, যেটাকে আমরা সংক্ষেপে বলি টিবি বা বাংলায় যক্ষ্মা বলে থাকি। এবং এটাকে ফুল মিনিং হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটাকে সংক্ষেপে বলা হয় এমটিবি। আপনারা এই ছবিটা দেখেন, এই যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে, ব্যাকটেরিয়া গুলো ফুসফুসে কিভাবে আষ্টে পৃষ্ঠে রয়েছে দেখা যাচ্ছে, দেখুন জি স্যার। এই যে দেখেন লম্বা লম্বা এই ব্যাকটেরিয়া গুলো রয়েছে, এটা ফুসফুসে আক্রান্ত করে। এখন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা যক্ষ্মার জন্য দায়ী জীবাণু। এখন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেটাকে আমরা সংক্ষেপে এমটিবি বলছি, এখন এটা কি এক ধরনের ব্যাকটেরিয়া, এটা কিন্তু ভাইরাস না। আপনারা চিন্তা করবেন আমরা মনে করি করোনা ভাইরাস খুব শক্তিশালী, সাধারণত ভাইরাসটাই শক্তিশালী আর ব্যাকটেরিয়া থেকে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভিন্ন প্রমাণ করলো কে? এই টিবির ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর যে ব্যাকটেরিয়া, এটা সম্পূর্ণ ভিন্ন করে দিল। দেখেন আপনার টিউবারকুলার ডায়াথিসিস অর্থাৎ স্তরিক মায়াজম, সিফিলিটিক মায়াজম, সাইকোটিক মায়াজম, এরপরে আমাদের টিউবারকুলার মায়াজম বলা হচ্ছে, টিউবারকুলার অনিজা ডায়াথিসিসও বলা হচ্ছে। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ, আপনি যদি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান হন, আপনার এই ব্যাকটেরিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকলে আপনি কিন্তু ভালো সুচিকিৎসক হতে পারবেন না, অন্ততপক্ষে হোমিওপ্যাথিতে সম্ভব নয়। এই জন্য আমি এটাকে আগে আলোচনা করব। এখন এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের যে ব্যাকটেরিয়া, এটাই কিন্তু যক্ষ্মার জন্য দায়ী। এখন এটা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন যক্ষ্মা রোগী যখন একটা কাশি দিচ্ছে, হাঁচি দিচ্ছে, বা সে গান গাচ্ছে বা কথা বলার সময় যে সে কফ বের করে, সেই কফটা থুতু ফেলে, ওই থুতুর মধ্যে যে ব্যাকটেরিয়া থাকছে, ওই ব্যাকটেরিয়া যখন সুস্থ ব্যক্তি যখন ওর পাশ থেকে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, বা ওই ব্যাকটেরিয়াটা কিন্তু ওই সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করে। এবার এই ব্যাকটেরিয়াটা ফুসফুসে যে এটা ফুসফুসে ক্ষতিগ্রস্ত করে। এখন এটা যে শুধুমাত্র ফুসফুসে আক্রান্ত করে টিবির ব্যাকটেরিয়া তা নয়, কিন্তু এটা আমাদের লিম্ফ নোড, আমাদের হাড়, আমাদের মস্তিষ্ক, আমাদের মেরুদণ্ড, এই প্রত্যেকটা বিষয়কেই কিন্তু আক্রান্ত করে। এবং এই প্রত্যেকটা বিষয় যখন টিবির জার্মে আক্রান্ত হয়, সে কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ে। এর প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে ক্ষয়। এই ব্যাকটেরিয়া আমাদের শরীরটাকে কি করে? ক্ষয় করে ফেলে। এবং রুগীও বলে যে আমার না ক্ষয়ের দোষ আছে বা ক্ষয়ের রোগ আছে, ছোটবেলা থেকে সে হতে পারে তার প্রস্রাবের সাথে ক্ষয় হচ্ছে, তার হাড়ের ক্ষয় হচ্ছে। মানে ক্ষয় যদি থাকে তাহলে আপনি মিলিয়ে দেখবেন সেটা কোনো না কোনো ভাবে আমার টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্ট বা টিউবারকুলার মায়াজমের পেশেন্ট। এই জন্য আপনি যদি একজন হোমিওপ্যাথিতে সুচিকিৎসক হতে চান, তাহলে মায়াজম সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। এবং এই ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো থেকে আমাদের মেডিসিন হয়েছে, বিশেষ করে নোসোড মেডিসিন, বিশেষ করে সিফিলিনাম, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, মেডোরিনাম, এই মেডিসিন গুলো কিন্তু আপনাকে জানতে হবে, এর পূর্ণাঙ্গ আপনার ধারণাটা থাকা লাগবে। এখন যক্ষ্মা যদি হয় তাহলে আমরা কি কি লক্ষণ দেখি, আপনাকে বলতে পারবেন? যক্ষ্মা হলে কোন লক্ষণটা বেশি দেখায়? স্যার যক্ষ্মা হলে স্যার কাশি হবে এবং সে শরীর থেকে দুর্বল হয়ে পড়বে এবং তার ব্লাডে মানে কাশিতে রক্ত যাবে। খুব সুন্দর, আপনি যেটা বলছেন সেটা ঠিক, কিন্তু আমাদের প্রথম লক্ষণ ওটা আমরা চিন্তা করি না। প্রথম লক্ষণ হচ্ছে 3 সপ্তাহের বেশি কাশি, দীর্ঘস্থায়ী কাশি যেটাকে বলা হচ্ছে। কোনো কাশি যদি 3 সপ্তাহের বেশি হয় তাহলে কিন্তু টিবি পরীক্ষা করা হয়, অর্থাৎ কফ নেওয়া হয়। এবং এটা আপনার ব্রাকের মাধ্যমে বর্তমানে কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রাম এলাকাও কিন্তু তাদের স্বাস্থ্যকর্মীর মাধ্যমে কিন্তু কফ কালেক্ট করা হয়, অর্থাৎ 3 মাস হয়ে গেলেই কফ নিয়ে পরীক্ষা করা হয় তার টিবি আছে কিনা।
এখন রক্তসহ কফ হতে পারে, বুকে ব্যথা থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, জ্বর থাকতে পারে, রাতে ঘাম বেশি হওয়া, ওজন কমে যাওয়া, খাবারে অরুচি, যক্ষ্মার মধ্যে এই লক্ষণগুলো থাকে। এখন যক্ষ্মার কিন্তু দুইটা রূপ রয়েছে, একটা হচ্ছে সক্রিয় যক্ষ্মা, নিষ্ক্রিয় যক্ষ্মা। এখন সক্রিয় যক্ষ্মা যেখানে আপনার লক্ষণগুলো প্রকাশ পাবে, ঠিক আছে, লক্ষণগুলো প্রকাশ পাবে, সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন এটি সংক্রামক বা এটা কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়বে। যে যক্ষ্মার জন্য যে ওষুধের যে কোর্সটা বলে না, 3 মাসের কোর্স বা 6 মাসের কোর্স যে ওষুধ দেয়, তো ওইটা কিন্তু সে চলাকালীন সময় সে যদি কোর্স কমপ্লিট না করে তার কফ কিন্তু ওইটা আরো বেড়ে যায়। এটা তখন ওইটা রেজিস্ট্যান্স ক্ষমতা বেড়ে যায় ওই কফের মধ্যে, বা ওই রুগী ওষুধ খাচ্ছে তার কফটা বাইরে পড়লো, সে ডোজ কমপ্লিট করলো না, এটা কিন্তু আরো মারাত্মক। এবং সেই তার মাধ্যম থেকে যে জীবাণুগুলো ঢুকবে, পরবর্তীতে ওই ওষুধ দিলে কিন্তু আর কাজ করবে না, কারণ কি ওটা রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ ওই ওষুধ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ওই ব্যাকটেরিয়াগুলো। তো এই সক্রিয় যদি যক্ষ্মা থাকে, তাহলে আমরা কি করব, এক্সরে করে ধরা পড়ে, কফ পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। আর যদি নিষ্ক্রিয় ভাবে থাকে তাহলে এটা সংক্রামক নয়, তবে তার মধ্যে যে কোনো সময় এটা সংক্রামক হতে পারে। তার হাড় ক্ষয় থেকে বললেন শুরু করে সবকিছুই কিন্তু সমস্যা হতে পারে। যক্ষ্মা দীর্ঘস্থায়ী আপনার 6 থেকে 9 মাসের অ্যান্টিবায়োটিকের কোর্স মডার্ন মেডিসিনে বলে রাখে যে তাদের ওষুধ দিলে নিয়মিত খাওয়ার পরে কিন্তু যক্ষ্মা সেরে যায়, মানে যক্ষ্মা হলে রক্ষা নেই এই কথাটা ভিত্তি নেই, এটা তারা বলে। কিন্তু যক্ষ্মার পরে ওই রোগীর কোনো সমস্যা হলো না, কিন্তু তার বংশ পরম্পরায় যে মায়াজমেটিক কন্ডিশন গুলো আমরা দেখতে পাই সেটাকে আমরা বলতেছি টিউবারকুলার ডায়াথিসিস বা টিউবারকুলার মায়োজম। এবং এটা বিসিজি যে টিকা রয়েছে শিশুদের যক্ষ্মার বিরুদ্ধে দেওয়া হয়, এটা দিলেও অনেক সময় তাদের মধ্যে এটা দেখা যায় যক্ষ্মার যে মানে টিউবারকুলার মায়োজমের যে লক্ষণগুলো সেটা পাওয়া যায়। সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি করি, তাদেরকে যদি সেই ধরনের রোগী হয় তাহলে অবশ্যই তাদেরকে বলবেন মাস্ক পরার জন্য। এই ধরনের রোগী, খুব কাশির রোগী কিন্তু আপনার মাস্ক পরে চেম্বারে ঢুকতে বলবেন, কারণ আপনাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো অবশ্যই গ্রহণ করাতে হবে। এবং তাদেরকে বলবেন যে আপনি এই পরীক্ষাটা করে আনেন, কারণ যক্ষ্মার লক্ষণ থাকলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম পালতে হবে, না হলে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। যারা টিবির পেশেন্টের শুশ্রূষা করে তারা কিন্তু প্রায় এই টিবি রোগেই আক্রান্ত হয়, এবং যারা টিবির ইউনিটে থাকে, যক্ষ্মার যারা পেশেন্ট যারা কেয়ার করে, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষয় রোগে মৃত্যুবরণ করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটার জন্য টিকা দেয় এবং এটার আমরা ছবিটা যদি দেখি বুঝতে পারবো। এবং এই অনেক সময় আছে আমাদের জীবাণুমুক্তকরণ পদ্ধতিগুলো মানলে কিছু কিছু ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, কিন্তু যক্ষ্মার যে মূল যে জীবাণু সেটা কিন্তু অনেক পাওয়ারফুল। এটা সম্পর্কে নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব, আপনারা পড়ে রাখবেন। এবার ব্যাকটেরিয়ার কিছু রূপ দেখেন, ব্যাসিলি রয়েছে, কক্সি রয়েছে, স্ট্রেপ্টোকক্সি রয়েছে, তো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। এর মধ্যে থেকে আমরা একটা ব্যাকটেরিয়ার সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এটা গোলাকার ব্যাকটেরিয়ার একটি জাত, যেটা দীর্ঘ খাটো হয়ে থাকে। স্ট্রেপ্টোকক্কাসের বিভিন্ন প্রজাতি রয়েছে, এর মধ্যে দুইটা আছে, একটা উপকারী আছে, একটা ক্ষতিকারক রয়েছে, যেটা গোল। এখন উপকারীটা কি থাকে, উপকারীটা টক দইতে থাকে, খাবারের মধ্যে পাওয়া যায়, এটা হচ্ছে উপকারী। আর ক্ষতিকারকটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। তো স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে যেটা ক্ষতিকারক সেটা আমাদের নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের কারণ হয়ে থাকে, এবং এর কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে। তো এই জন্য এই বিষয়ে আমাদেরকে আরো পড়তে হবে, কারণ কোনো কিছু বাইরের থেকে যদি আমরা না ধুয়ে খাই বা যথাযথভাবে পরিষ্কার না করি, তার মধ্যে এই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াটা থাকতে পারে। এবং এই সকল ব্যাকটেরিয়া থাকলে অনেক সময় তাদের রক্ত পরীক্ষা করা হয়, এবং আপনার আণুবীক্ষণিক বিভিন্ন পরীক্ষা করতে হবে এবং বিভিন্ন রিপোর্ট আমরা করতে দিব। তো আমার মনে হয় আজকে আমি এই পর্যন্ত আলোচনা করছি, আপনারা এই ব্যাকটেরিয়া সম্পর্কে ভালোভাবে পড়বেন, আপনারা টিউবারকুলোসিস সম্পর্কে পড়বেন, টিউবারকুলার ডায়াথিসিস সম্পর্কে পড়বেন, এবং নেক্সট ক্লাসের যে সাবজেক্ট রয়েছে সেটাও পড়বেন এবং এটা পড়বেন। আমি পরবর্তী ক্লাসে এই বিষয়ে আরো আলোচনা করব। ধন্যবাদ সকলকে। গুড ইভিনিং স্যার।